আগরতলার বুকে একটি রাস্তা আছে কর্নেল মহিম ঠাকুর সরণি। শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সেই রাস্তা দিয়ে চলাফেরা করেন। কেউ অফিসে যান, কেউ বাজারে, কেউ বা বাড়ি ফেরেন, কেউ বা বিদ্যালয়ে যান। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে এই কর্নেল মহিম ঠাকুর আসলে কে ছিলেন? আর এই কর্নেল চৌমুহনী বলতে আমরা কি বুঝি? আর কেন শহরের মাঝখানে এমন একটা চৌরাস্তা রয়েছে যাকে আমরা কর্নেল চৌমুহনী বলি? কেন তার নামের রাস্তার নামকরণ করা হয়েছে? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। কেন আগরতলার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় আজও কর্নেল চৌমুহনী নামে পরিচিত? আর কেন এমন একজন মানুষ যিনি একসময় ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন, আজ ইতিহাসের পাতায় তিনি প্রায় বিস্মৃত? ত্রিপুরার ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে অনেক স্বনামধন্য ব্যক্তি হয়তো ইতিহাসের পাতায় সেইভাবে আলোচিত হন না, আর কর্নেল মহিমচন্দ্র ছিলেন তার একজন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম ত্রিপুরার সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ হন, সেই পথ তৈরির পেছনে ছিলেন একজন মানুষ, তিনি ছিলেন কর্নেল মহিমচন্দ্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য জগদীশচন্দ্র বসু, ঐতিহাসিক যদুনাথ সরকার, নবীনচন্দ্র সেন, দীনেশচন্দ্র সেন বাংলার নবজাগরণের এই দিকপালদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্থাপনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি আর কেউ নন, কর্নেল মহিমচন্দ্র ঠাকুর দেববর্মন। কর্নেল মহিমচন্দ্র ঠাকুর দেববর্মন রাধাকিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য এবং বীরেন্দ্র কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরার তিনজন রাজার রাজত্বকালে তার কার্যাবলীর বহুমুখী প্রতিভার ছাপ রেখে গেছেন। তিনি ছিলেন প্রশাসক, তিনি ছিলেন কূটনীতিক, তিনি ছিলেন ইতিহাস চিন্তক, তিনি ছিলেন লেখক, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রাজা না হয়েও তিনজন মাণিক্য রাজার আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তার নিজের ছেলে সোমেন্দ্রচন্দ্র ঠাকুর লিখেছিলেন, পিতৃদেব ত্রিপুরা রাজ্যের কর্ণধার ছিলেন। সত্যিকার অর্থে আমরা এই কর্ণধারের বিষয়টা দেখব। আজ আমরা জানব সেই বিস্মৃত নায়কের গল্প, যিনি সেনাবাহিনীতে কাজ না করেও কর্নেল হয়েছিলেন। কেন তিনি কর্নেল হয়েছিলেন, কি কি তার ভূমিকা রয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে তার কি ভূমিকা, কূটনৈতিক বিষয়ে তার কি ভূমিকা, ইতিহাস চিন্তক হিসাবে তার কি ভূমিকা রয়েছে এবং ত্রিপুরার ইতিহাসে তিনি কতটুকু ছাপ রেখেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এটা অনেক বর্ণময় তার জীবনী, অনেক বর্ণময় তার কার্যাবলী। এর জন্য পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 তিনটা পার্টে আলোচনা করব কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের ইতিহাস নিয়ে। আজ আমরা জানব এই বিস্মৃত নায়কের গল্প, একজন মানুষের গল্প যার জীবনকে জানলে আমরা নতুন করে জানতে পারি ত্রিপুরার ইতিহাসকে। তাহলে প্রথমেই শুরু করি জন্ম এবং পারিবারিক পটভূমি। 1864 সালের 22শে জুলাই ত্রিপুরার এক সম্মানিত পরিবারে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো মহিমচন্দ্র। সেই সময় কেউ ভাবতেও পারেনি এই শিশুই একদিন ত্রিপুরার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক জীবনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠবে। মহিমচন্দ্রের পিতা ছিলেন ভরতচন্দ্র ঠাকুর। তিনি ছিলেন আগরতলার খাস আদালতের বিচারক এবং রাজদরবারের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ন্যায়পরায়ণতা, সততা এবং ধর্মনিষ্ঠার জন্য তিনি সর্বজনের শ্রদ্ধা অর্জন করেছিলেন এবং কর্নেল মহিমচন্দ্রের উপর পিতার চরিত্রের বেশিরভাগই প্রতিফলিত হয়েছিল। মহারাজ বীরচন্দ্র মাণিক্যও
ভরতচন্দ্র ঠাকুরকে অত্যন্ত সম্মান করতেন, কিন্তু ভরতচন্দ্রের জীবন সবসময় সুখের ছিল না। পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জ্যেষ্ঠ ভ্রাতা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক সম্পত্তি নিয়ে নানা বিরোধ দেখা দেয়। সেই সময় অনেকেই আদালতের দ্বারস্থ হতেন, মামলা মোকদ্দমা করতেন, কিন্তু ভরতচন্দ্র ভিন্ন পথ বেছে নিয়েছিলেন, যদিও নিজে তিনি আইনজীবী ছিলেন। তিনি সম্পত্তির জন্য বিবাদে জড়াননি, বরং নীরবে দারিদ্র্যকে মেনে নিয়েছিলেন। এই সিদ্ধান্ত তার চরিত্রের পরিচয় বহন করে, এই সিদ্ধান্ত তার চরিত্রের শ্রেষ্ঠ দিক বহন করে। তিনি সম্পদের চেয়ে মর্যাদাকে বড় মনে করতেন। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন তার সহধর্মিণী সাবিত্রী দেবী, অর্থাৎ মহিমচন্দ্রের মায়ের নাম ছিল সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, দৃঢ়চেতা এবং কর্মক্ষম নারী। তার পরামর্শ ও দূরদর্শিতার ফলেই ভরতচন্দ্র ধীরে ধীরে রাজদরবারে নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হন। পরিবারে ফিরে আসে সচ্ছলতা, আর এই সাবিত্রী দেবীর গর্ভেই জন্ম নেন মহিমচন্দ্র। পরবর্তীকালে মহিমচন্দ্রের মধ্যে যে তীক্ষ্ণ বুদ্ধি, আত্মমর্যাদা এবং দৃঢ়তা দেখা যায়, তার অনেকটাই ছিল মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এবার আসছি বাল্যকাল এবং তার প্রতিভার বিকাশ। শৈশব থেকেই মহিমচন্দ্র ছিলেন অন্যদের থেকে আলাদা। তিনি শুধু পড়াশোনা ভালো ছিলেন এমন না, তার মধ্যে ছিল পর্যবেক্ষণের ক্ষমতা। তিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন। তার ছিল প্রচুর আত্মবিশ্বাস। রাজপরিবার এবং ঠাকুর পরিবারের বালকেরা একসঙ্গে বড় হতেন। দুর্গাপূজার সময় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে তারা নদীর ধারে যেতেন। একবার এমনই এক অনুষ্ঠানে সবাই বিসর্জনের দৃশ্য দেখছিলেন। হঠাৎ দেখা গেল বালক মহিমচন্দ্রের ছিপে একটি বড় মাছ ধরা পড়েছে। মুহূর্তের মধ্যেই তিনি মাছটিকে টেনে তুললেন। চারপাশে সবাই বিস্মিত হয়ে গেল। ঘটনাটি সামান্য মনে হতে পারে, কিন্তু সেই সময় রাজপরিবারের সদস্যরা তার উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস লক্ষ্য করেছিলেন। এই ধরনের ছোট ছোট ঘটনা ধীরে ধীরে তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিতে শুরু করে। এবার আসছি আত্মমর্যাদাবোধের পরিচয় কিভাবে গড়ে উঠল। মহিমচন্দ্রের জীবনের একটি ঘটনা তার চরিত্রকে সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছিল। তখন তিনি বালক। তার শিক্ষার জন্য একজন কর্মচারীকে শিক্ষক হিসাবে নিয়োগ করার প্রস্তাব উঠেছিল। সাধারণত এমন প্রস্তাব একটি শিশু অন্যভাবে নেয় না এবং আনন্দিত হয়, কিন্তু মহিমচন্দ্রের উত্তর ছিল ভিন্ন। তিনি বলেছিলেন, বড় হইয়া যখন আমি বড় চাকুরি করিব, তখন একজন সামান্য মহুরী যদি বলে আমি তোমার গুরু ছিলাম, তবে সেই অপমান আমি সহ্য করতে পারবো না। তাই আমার জন্য হয় একজন স্বনামধন্য শিক্ষক নির্বাচন করো, আর না হলে আমি আমার নিজের শিক্ষা নিজেই গ্রহণ করব। ভাবুন, একটি শিশু, তার বয়স তখন খুব বেশি নয়, কিন্তু তার আত্মমর্যাদাবোধ কতটা প্রবল হলে এমন কথা সে বলতে পারে। এই উত্তর শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে মহিমচন্দ্র প্রমাণ করেছিলেন তার এই আত্মবিশ্বাস অহংকার ছিল না, এটি ছিল নিজের যোগ্যতার উপর অটল বিশ্বাস। বালক মহিমচন্দ্রের বুদ্ধিমত্তা এবং প্রতিভা দ্রুত রাজদরবারের নজরে আসে। মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করতে শুরু করেন। রাজপরিবারের অন্যান্য ছেলেদের সঙ্গে মহিমচন্দ্রকে কুমিল্লায় স্কুলে পাঠানো হয়। সেই সময় কুমিল্লা ছিল পূর্ববঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে পড়াশোনা করা মানেই ছিল বৃহত্তর জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। মহিমচন্দ্র এই সুযোগকে পুরোপুরি কাজে লাগান। তিনি শুধু পাঠ্য বই পড়তেন না, সমাজ, রাজনীতি ও ইতিহাস সম্পর্কেও তার যথেষ্ট আগ্রহ ছিল।
খুব অল্প বয়স থেকেই তার মধ্যে নেতৃত্ব গুণ প্রকাশ পেতে থাকে। শিক্ষকরা তাকে ভালোবাসতেন, সহপাঠীরা তাকে শ্রদ্ধা করত, আর তার ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই বড় আশা করতে শুরু করেছিলেন। অল্প বয়সে তিনি বিবাহ করেন। ঊনবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ বা অল্প বয়সে বিবাহ ছিল স্বাভাবিক ঘটনা। মহিমচন্দ্র তার ব্যতিক্রম ছিলেন না। মাত্র 13 বছর বয়সে তার বিবাহ হয় রাজপরিবার সম্পর্কিত দিনময়ী দেবীর সঙ্গে। দিনময়ী দেবীর বয়স তখন মাত্র ছিল 9 বছর। আজকের দৃষ্টিতে বিষয়টি বিস্ময়কর মনে হলেও সেই সময় সমাজে এটি প্রচলিত প্রথা ছিল এবং তা স্বীকৃত ছিল। তবে বিবাহ তার শিক্ষা জীবনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তিনি আরও বেশি মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে মনোনিবেশ করেন। কলকাতা জীবন, রাজদরবারের উত্থান এবং ত্রিপুরার কর্ণধার কর্নেল মহিম ঠাকুর। কুমিল্লা থেকে কলিকাতায়। কুমিল্লায় শিক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মহিমচন্দ্রের সামনে খুলে গেল আরও এক বড় জগতের দরজা। 1884 সালে তার বয়স যখন মাত্র 18 বছর, কুমিল্লার মহারাজের স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি কলিকাতায় বিখ্যাত হেয়ার স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হলেন। সেই সময় কলিকাতা ছিল শুধু বাংলার রাজধানী নয়, সমগ্র ভারতবর্ষের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বৌদ্ধিক কেন্দ্র। নতুন চিন্তাধারা, সাহিত্য আন্দোলন, সমাজ সংস্কার, জাতীয়তাবাদী ভাবনা, বিজ্ঞান চর্চা সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই কলিকাতা শহর। ত্রিপুরার এক তরুণ ছাত্র সেই পরিবেশে এসে যেন নতুন এক পৃথিবী আবিষ্কার করলেন। তিনি থাকতেন 14 নম্বর কলেজ স্ট্রিটের শ্রীহট্ট মেসে। আজকের কলেজ স্ট্রিট যেমন বইয়ের রাজ্য, তখন তেমনই ছিল জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র। সেই পরিবেশ মহিমচন্দ্রের চিন্তা জগৎকে আরও বিস্তৃত করে তোলে। এবার আসছি নবজাগরণ কলকাতা। নবজাগরণের কলকাতা। হেয়ার স্কুলে তার সহপাঠীদের মধ্যে ছিলেন পরবর্তীকালের বিখ্যাত হয়ে ওঠা বহু ব্যক্তি। কলিকাতার ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা প্রমথ মিত্র, আরও অনেক মেধাবী ছাত্র। তখন বাংলার নবজাগরণের পূর্ণ গতি ছিল। বিদ্যাসাগরের সামাজিক সংস্কার আন্দোলন, বঙ্কিমচন্দ্রের সাহিত্যের বিকাশ, মাইকেল মধুসূদনের কাব্য, কেশবচন্দ্র সেনের চিন্তাধারা, সব কিছু মিলিয়ে কলিকাতা ছিল এক জীবন্ত বিশ্ববিদ্যালয়। এই পরিবেশে মহিমচন্দ্র দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন। তার মেধা, ভদ্রতা, মিষ্টভাষিতা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি খুব সহজেই মানুষের মন জয় করতে পারতেন। বিপিনচন্দ্র পাল এবং সমকালীন মনীষীদের সান্নিধ্য লাভ তিনি কি করে করেছিলেন? শ্রীহট্ট মেসে থাকার সময় তার পরিচয় হয় দেশপূজ্য বিপিনচন্দ্র পালের সঙ্গে। পরিচয় হয় পণ্ডিত সীতানাথ বিদ্যাভূষণের মতো জ্ঞানী মানুষের সঙ্গে। তখনকার কলিকাতার রাজনৈতিক আলোচনা, সাহিত্য সভা এবং বৌদ্ধিক বিতর্ক ছিল দৈনন্দিন জীবনের অংশ। মহিমচন্দ্র এই পরিবেশে নিজেকে মেলে ধরেন। তিনি শুধু শ্রোতা ছিলেন না, তিনি নিজেও আলোচনায় অংশ নিতেন, নিজস্ব মতামত প্রকাশ করতেন। তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল স্বাধীন চিন্তা শক্তি। কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ করা তার স্বভাব বা চরিত্রে ছিল না। তিনি বিচার করতেন স্বাধীনভাবে, বিশ্লেষণ করতেন মন থেকে, তার নিজের সিদ্ধান্তে তারপর তিনি পৌঁছাতেন। ঠাকুর বাড়ি থেকে নবাব আব্দুল লতিফের দরবার পর্যন্ত তার বিচরণ ছিল। কলিকাতায় থাকাকালীন তিনি শুধু বিদ্যালয় আর মেসের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তার যাতায়াত ছিল ঠাকুর বাড়িতে, শোভাবাজারের রাজবাড়িতে, মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে, এমনকি নবাব আব্দুল লতিফের মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার পরিচয় গড়ে ওঠে। এগুলি ছিল সেই সময়ে সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এখানেই মিলিত হতেন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকরা। একজন তরুণ ছাত্র হিসাবে মহিমচন্দ্র এই সময় সব মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। এর পেছনে ছিল তার অসাধারণ যোগাযোগ দক্ষতা এবং মেধা। যেখানেই যেতেন মানুষ তাকে মনে রাখত। এবার আসছে তার উজ্জ্বল কর্মজীবন। তার উজ্জ্বল কর্মজীবন কি করে শুরু হলো? তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তার উজ্জ্বল কর্মজীবনের বাস্তবতা কল্পনা করতেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তার জন্য উজ্জ্বল কর্মজীবনের ব্যবস্থা করতে চেয়েছিলেন। নবাব আব্দুল লতিফ বহু প্রভাবশালী ব্যক্তির সুপারিশে ব্রিটিশ শাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের সম্ভাবনা তৈরি করেছিলেন। দার্জিলিংয়ের এক্সাইজ বিভাগে 100 থেকে 150 টাকা মাসিক বেতনে ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগও এসেছিল তার সামনে। সেই সময় 100 টাকা বেতন ছিল অত্যন্ত সম্মানজনক। অসংখ্য তরুণ সেই সুযোগের জন্য অপেক্ষা করতেন, কিন্তু মহিমচন্দ্রের জীবনের পথ অন্যদিকে মোড় নিল। তার ভাগ্যে লেখা ছিল ত্রিপুরার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাওয়া। এরপর তিনি ত্রিপুরায় প্রত্যাবর্তন করেন। কর্নেল মহিমচন্দ্র ত্রিপুরায় প্রত্যাবর্তন করেছেন, ত্রিপুরাকে গড়ে তুলেছেন, তিনজন রাজার সান্নিধ্য লাভ করেছেন এবং ত্রিপুরার রাজ পরিবার তার সান্নিধ্যে উপকৃত হয়েছে। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি প্রশাসন, কি শিল্প, সার্বিক ক্ষেত্রে তার ছাপ তিনি রেখে গেছেন। কলিকাতায় বৌদ্ধিক পরিবেশ থেকে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের পর কর্নেল মহিমচন্দ্র ফিরে এলেন নিজের মাতৃভূমি ত্রিপুরাতে। এই প্রত্যাবর্তন শুধু শিক্ষিত যুবকের ঘরে ফেরা ছিল না, এটি ছিল ত্রিপুরার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ তার মধ্যে যখন একাধিক আধুনিক শিক্ষার আলো, অন্যদিকে রাজদরবারের ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান, এই দুইয়ের সমন্বয় তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। খুব দ্রুত তিনি রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বীরচন্দ্র মাণিক্যের আস্থাভাজন হিসাবে তার কর্মজীবন শুরু হয়। মহারাজ বীরচন্দ্র মাণিক্য শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন শিল্পপ্রেমী, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিবান, একজন আধুনিক চিন্তার মানুষ। তিনি খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে মহিমচন্দ্র একজন অসাধারণ ব্যক্তি। তার মধ্যে নেতৃত্বেরও গুণ আছে, দূরদৃষ্টি আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। ফলে ধীরে ধীরে রাজকার্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে অর্পিত হতে থাকে। রাজদরবারের বহু জটিল বিষয়ে মহারাজ তার পরামর্শ গ্রহণ করতে থাকেন। এটি ছিল এক বিরল সম্মান, কারণ রাজাদের আস্থা অর্জন করা এত সহজ নয়, আর এই আস্থা ধরে রাখাও কঠিন বিষয়। রাধাকিশোর মাণিক্যের দুর্দিনে কর্নেল মহিমচন্দ্রের ভূমিকা। পরবর্তী যুবরাজ রাধাকিশোর মাণিক্যের জীবনেও নানা রাজনৈতিক জটিলতা দেখা দেয়। সেই কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, মহিমচন্দ্র তাদের অন্যতম। তার পুত্র সুমেন্দ্রচন্দ্র ঠাকুর পরবর্তীকালে লিখেছিলেন, সুহৃদয় ও গুণগ্রাহী রাজা সেই দিনের কথা ভুলেন নাই, এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে পার্শ্বস্থ স্বরূপ নিজের কাছে রাখিয়াছিলেন। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় যে মহিমচন্দ্রের গুরুত্ব কতখানি। তিনি শুধু একজন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বস্ত সহযোগী, বন্ধু, পরামর্শদাতা এবং প্রয়োজনে সংকট মোচনকারী। এবার ত্রিপুরার কর্ণধার বলা হয় কর্নেল মহিমচন্দ্রকে। কেন বলা হয়? মহিমচন্দ্র সম্পর্কে তার সমসাময়িকরা যে মূল্যায়ন করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাকে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের কর্ণধার। এই শব্দটির অর্থ প্রশাসনিক প্রধান নয়, এর অর্থ এমন এক ব্যক্তি যিনি রাজ্যের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জীবন এক বা দুইজন রাজার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি 3 জন মহান মাণিক্য রাজার আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য, মহারাজ রাধাকিশোর মাণিক্য আর মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, 3টি শাসনকাল, 3টি ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু প্রতিটি সময়ে তিনি ছিলেন আস্থার কেন্দ্রবিন্দু। কর্মজীবনের সূত্রে তিনি শুধু ত্রিপুরাতেই
নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যে ভ্রমণ করেছেন, বিভিন্ন রাজ্যের প্রশাসন পর্যবেক্ষণ করেছেন, ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে বড়লাট ও ছোটলাটের দরবারে অংশগ্রহণ করেছেন। এই অভিজ্ঞতাগুলি তাকে অসাধারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। তিনি কাছ থেকে দেখেছিলেন কোন রাজ্যের অবনতি, কোন রাজ্যের উত্থান, কোন রাজ্য পিছিয়ে পড়ছে, কোথাও শাসনের শক্তি, কোথাও দুর্বলতা। এই অভিজ্ঞতার ফলেই তিনি পরে রচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ দেশীয় রাজ্য, যে বই আজও ত্রিপুরার গবেষণার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত। ত্রিপুরার ইতিহাসে যদি একটি নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার সম্পর্কের ইতিহাস লিখতে গেলে কর্নেল মহিম ঠাকুরের নাম এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বাংলার সাহিত্য জগতে দ্রুত পরিবর্তন হচ্ছে। এক তরুণ কবি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তখনও তিনি বিশ্বকবি নন, তখনও তিনি নোবেল পাননি, তখনও তার প্রতিভা অনেকের কাছে সন্দেহের অবকাশের মধ্যে ছিল। কিন্তু ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার প্রতিভার খুব অল্প দিনেই চিনতে পেরেছিলেন। আর এই যোগাযোগের পেছনে যিনি কাজ করেছিলেন তার অন্যতম ছিলেন মহিমচন্দ্র ঠাকুর। পরবর্তীকালে রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যে গভীর সম্পর্ক গড়ে ওঠে, তার ভিত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহিমচন্দ্র ঠাকুর। মহিম ঠাকুরের জীবন শুধু রাজনীতি বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন সাহিত্য সংস্কৃতির মানুষ। তার বন্ধুদের তালিকা দেখলেই সেটা বোঝা যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নবীনচন্দ্র সেন, ডক্টর দীনেশচন্দ্র সেন, শীতলচন্দ্র চক্রবর্তী, এদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাদের উৎসাহেই তিনি তার লেখা প্রকাশ করতে শুরু করেন। সেই সময়ের জনপ্রিয় সাময়িকী প্রদীপ, বাসনা, মানসী, মর্মবাণী প্রভৃতি পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ সেই সময় এইসব পত্রিকায় লেখা প্রকাশ পাওয়া মানে সাহিত্য বুদ্ধিবৃত্তিক জগতে তার স্বীকৃতি লাভ করা। কৃষ্ণনগরের সেই ঐতিহাসিক বাড়ি, আজও আগরতলার কৃষ্ণনগরে একটি বাড়িকে ঘিরে বহু স্মৃতি বেঁচে আছে। সেটি কর্নেল মহিম ঠাকুরের বাড়ি। শুধু একটি বাড়ি নয়, এটি ত্রিপুরার সাংস্কৃতিক ইতিহাসে এক স্মারক। এই বাড়িতেই একসময় অতিথি হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবুন তো একবার, ত্রিপুরার একটি বাড়ি যেখানে বসে আলোচনা হচ্ছে সাহিত্য নিয়ে, ইতিহাস নিয়ে, ভারতের ভবিষ্যৎ নিয়ে। রবীন্দ্রনাথের মতো একজন মানুষ সেখানে সময় কাটাচ্ছেন। এই দৃশ্য কল্পনা করলেই বোঝা যায় মহিম ঠাকুর কতটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। মহিম ঠাকুরের জীবনের সবচেয়ে বড় বৌদ্ধিক অবদান নিঃসন্দেহে তার লেখা দেশীয় রাজ্য। এই বই শুধু একটি ইতিহাস গ্রন্থ নয়, এটি একধারে রাজনৈতিক বিশ্লেষণ, প্রশাসনিক পর্যবেক্ষণ এবং সমকালীন ভারতের মূল্যবান দলিল। তিনি নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন, দেশীয় রাজ্যগুলির শক্তি ও দুর্বলতা তুলে ধরেছেন, প্রজাদের অবস্থা বর্ণনা করেছেন, ব্রিটিশ শাসনের প্রভাব বিশ্লেষণ করেছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি সত্যকে সত্য বলার সাহস দেখিয়েছেন। তিনি একজন নিরপেক্ষ চিন্তক ছিলেন। অনেক লেখক নিজের মতাদর্শের কারণে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েন, কিন্তু মহিম ঠাকুর ছিলেন ভিন্ন। তিনি কোনো রাজনৈতিক শক্তির মুখপাত্র ছিলেন না, তিনি কোনো গোষ্ঠীর অন্ধ সমর্থক ছিলেন না। তার সম্পর্কে সমসাময়িক মূল্যায়নে বলা হয়েছে, তিনি প্রতিকূল কিংবা অনুকূল কোনো শক্তির দ্বারাই প্রভাবিত হননি। তিনি স্বাধীনভাবে চিন্তা করতেন, স্বাধীনভাবে মত প্রকাশ করতেন, যা সত্য বলে মনে করতেন সেটাই বলতেন। এই গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তার চরিত্র সম্পর্কে সমসাময়িক মূল্যায়ন যদি করতে হয়, মহিম ঠাকুরকে যারা কাছ থেকে দেখেছেন তারা তার চরিত্র সম্পর্কে অসাধারণ কিছু মহিম ঠাকুরকে যারা কাছ থেকে দেখেছেন তারা তার চরিত্র সম্পর্কে অসাধারণ কিছু মন্তব্য করে গেছেন। তার হৃদয়কে তুলনা করা হয়েছে শরতের আকাশের সঙ্গে নির্মল, উদার, ক্ষুদ্রতা মুক্ত। তিনি মানুষের দোষের চেয়ে গুণকে গুরুত্ব দিতেন বেশি। অন্যের সাফল্যে তিনি আনন্দিত হতেন, কারো প্রতি দীর্ঘ বিদ্বেষ পোষণ করতেন না। আজকের সময়ে এই ধরনের ব্যক্তিত্ব খুবই বিরল।
তাই তার সমসাময়িকরা তাকে শুধু কর্মকর্তা হিসাবে নয়, একজন মহান মানুষ হিসাবেও স্মরণ করেছেন। ইতিহাসের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তাই তিনি ইতিহাস সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। ত্রিপুরার অতীত নিয়ে তিনি গভীর গবেষণা করেছেন, নানা দলিল সংগ্রহ করেছেন, পুরনো তথ্য যাচাই করেছেন, আর এই তথ্যের সংমিশ্রণে তার ইতিহাস গ্রন্থ গড়ে তুলেছেন। এখন প্রশ্ন হলো, এত বড় একজন মানুষকে আমরা ভুলে গেলাম কেন? কারণ ইতিহাস অনেক সময় শুধু রাজাদের মনে রাখে। যারা সিংহাসনে বসে তাদের নাম লেখা হয় বড় অক্ষরে, কিন্তু যারা নেপথ্যে কাজ করে তাদের নাম ধীরে ধীরে হারিয়ে যায়। মহিম ঠাকুর ছিলেন নেপথ্যের নায়কদের একজন। ত্রিপুরার আধুনিকতার সূত্রপাত যদি বীরচন্দ্র মানিক্যের সময়ে শুরু হয়, তার নেপথ্যে যিনি ছিলেন তার অন্যতম একজন ছিলেন কর্নেল মহিমচন্দ্র। মহিমচন্দ্র ঠাকুর ছিলেন সেই নেপথ্যের নায়ক। তিনি রাজা ছিলেন না, কিন্তু রাজাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন। তিনি ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন, কিন্তু ইতিহাসের আলো তার উপর খুব কম পড়েছে। তবুও সময় তাকে পুরোপুরি মুছে দিতে পারেনি। আজও আগরতলার প্রাণকেন্দ্রে তার স্মৃতি বেঁচে আছে। কর্নেল চৌমুহনী, কর্নেল মহিম ঠাকুর সরণি। আর এই নামগুলি শুধু রাস্তার নাম নয়, এগুলি ইতিহাসের স্মারক। তাকে নিয়ে রচিত হয়েছে স্মারক গ্রন্থ, তার জীবন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সভা সমিতিতে, তার স্মৃতি সংরক্ষণ করার জন্য মূর্তি স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। এগুলি প্রমাণ করে মানুষ ধীরে ধীরে আবার তাকে স্মরণ করতে শুরু করেছে। ইতিহাস শুধু রাজা রানীর গল্প নয়, যুদ্ধের গল্প নয়। ইতিহাস যুদ্ধ আর সিংহাসনেরও গল্প নয়। ইতিহাস সেই মানুষদের গল্প যারা নীরবে একটি সমাজকে বদলে গেছেন, যারা নিজের নামের জন্য নয়, কাজের জন্য বেঁচে থাকেন। কর্নেল মহিমচন্দ্র ঠাকুর ছিলেন ঠিক তেমনি একজন মানুষ, একজন ছাত্র, একজন চিন্তক, একজন প্রশাসক, একজন ইতিহাস প্রেমী, একজন সাহিত্যানুরাগী এবং সর্বোপরি ত্রিপুরার একজন নিবেদিত প্রাণ সন্তান। তিনজন মাণিক্য রাজার আস্থাভাজন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠজন, বাংলার মনীষীদের বন্ধুজন, দেশীয় রাজ্যের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা। আজ যখন আপনি কর্নেল চৌমুহনী পার হবেন কিংবা কর্নেল মহিম ঠাকুর সরণির নাম ফলক দেখবেন, তখন শুধু একটি রাস্তার নাম দেখবেন না, মনে করবেন এই নামের পেছনে রয়েছে এক অসাধারণ ব্যক্তির জীবন। একজন মানুষ যিনি নীরবে ত্রিপুরার ইতিহাস গড়ে দিয়েছিলেন, একজন মানুষ যাকে ইতিহাস ভুলে গেলেও ত্রিপুরা কখনো পুরোপুরি ভুলতে পারবে না। এই ছিল কর্নেল মহিমচন্দ্র ঠাকুর, ত্রিপুরার এক বীর নায়কের ইতিবৃত্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।